হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গতিবিদ্যা, এই অধ্যায়টি এখন আমরা আলোচনা করছি। আজকের আলোচ্য বিষয় অভিকর্ষ যে বলে বা অভিকর্ষের প্রভাবে বস্তুর গতি। অভিকর্ষের প্রভাবে বস্তু কণা যখন গতিশীল থাকে তখন তার প্রভাবটা কেমন, সেই প্রভাবে গতির কেমন পরিবর্তন হয় সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরন্ত বস্তুর গতি। একটা বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দিই তখন সেটি নিচে পড়ে। কোন বলের কারণে? পৃথিবীর অভিকর্ষজ বলের কারণে। এই ধরনের বস্তুর গতিকে আমরা বলে থাকি পরন্ত বস্তুর গতি। সেখানে গতির যে সমীকরণগুলো আছে, নিউটনের সমীকরণগুলো সেগুলো মেনে চলে। যেহেতু পরন্ত বস্তু অভিকর্ষজ বলের প্রভাবে পড়ে, অতএব তার উপর যে ত্বরণ ক্রিয়াশীল হয় সেটি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। পৃথিবী সকল বস্তুকেই তার কেন্দ্রের দিকেই আকর্ষণ করে। এটি হচ্ছে পৃথিবী, তার কেন্দ্র। এখানে যদি একটি অ্যাম্বরের বস্তু রাখি, অভিকর্ষজ বলের প্রভাবে সেটি নিচের দিকে পড়বে। এই যে বলের কারণে ত্বরণ সৃষ্টি হয়, তাহলে এখানে যে ত্বরণটা ক্রিয়াশীল হবে সেটি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখন পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমি একটি বস্তুকে ঊর্ধ্বে নিক্ষেপ করি তখন অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করবে। তখন তার বল বৃদ্ধি না পেয়ে, তার ত্বরণ বেগ বৃদ্ধি না পেয়ে বেগের পরিমাণ কমবে, কারণ বল গতির বিপরীতে কাজ করে, অর্থাৎ সেখানে মন্দন হবে। সেখানেও আমরা অভিকর্ষজ ত্বরণ জি ক্রিয়ারত বলে বিবেচনা করতে সক্ষম। ঠিক আছে? তো পরন্ত বস্তুর ক্ষেত্রে তিনটি সূত্র আছে। প্রথম সূত্রটা কি? বাধাহীন পথে যখন কোনো বস্তু কণা গতিশীল থাকে তখন সেটি সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটি হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? যে কোনো সময়ে প্রাপ্ত বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। বস্তু কণা যখন গতিশীল থাকবে পরন্ত বস্তুর ক্ষেত্রে তার একটি নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ হবে সময়ের সমানুপাতিক। বিভিন্ন সময় t1 t2 t3 সময়ে তার বেগ পরিবর্তন হবে v1 v2 v3, যেহেতু ত্বরণ আছে এখানে বল আছে। তৃতীয় সূত্রটা কি? তৃতীয় সূত্র হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এখন তোমাকে যদি বলা হয় পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো, তাহলে তার প্রকৃতি কেমন হবে? আমরা এক্স অক্ষের দিকে সময় দেখাবো, ওয়াই অক্ষের দিকে আমরা বেগ দেখাবো, ভি দেখাবো, আর এটা হচ্ছে টি দেখাবো। কেমন হবে পরিবর্তনটা পরন্ত বস্তুর ক্ষেত্রে? তাহলে বেগটা এরকম করে হবে। সময়ের সাপেক্ষে কি হবে? যত সময় বাড়বে, জিরো সময় তার বেগটা যা ছিল তার বেগটা কি হবে? কমতে থাকবে, নিচের দিকে নামবে। পরন্ত বস্তু কমতে থাকবে না, তার বেগ বাড়তে থাকবে। আস্তে আস্তে কি হবে? বাড়া শুরু করবে। এই শূন্য সময় যা ছিল তাহলে লেখাটা এরকম হবে, তাই না? এরকম হবে কি? এদিকে হবে না, এদিকে হবে। কারণ সময় যত বাড়বে বেগের পরিমাণ তত বাড়বে, এবং বেগ এবং সময় পরস্পর সমানুপাতিক। সমানুপাতিক যদি হয়, দুইটা চলক যদি পরস্পর সমানুপাতিক হয়, তাহলে একত্রিতটা হয় মূল বিন্দুগামী সরল রেখা y = mx এর মতো। এই সূত্র v = আমরা জানি v = v0 + at। আদিবেগ যদি শূন্য হয় তাহলে কি হবে? আদিবেগ যদি শূন্য হয় v = v0 + at, তাহলে আদিবেগ যদি শূন্য হয় তাহলে at হবে, ত্বরণ থাকবে v = at। এই সমীকরণ হচ্ছে কি? বেগের সমীকরণ যখন আদিবেগ শূন্য থাকে। এখন t কে যদি তুমি x বলো আর v কে যদি y বলো, এটা হচ্ছে ধ্রুবক, এটা যদি m বলো, তাহলে তুমি এই সমীকরণটাকে এইভাবেই গতির সমীকরণ হিসাবে চিহ্নিত করতে পারবা। এটি হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। সেই কারণে
আমরা এরকম স্ট্রেট লাইন পাবো। যখন আমরা উপর থেকে বস্তুটাকে ছেড়ে দিচ্ছি তখন তার বেগ ছিল শূন্য, স্থির অবস্থায় নিচে নামতেছে, বলের পরিমাণ বাড়তেছে, আরো বাড়তেছে, বল যত কাছে আসতেছে পৃথিবীর আকর্ষণ বল তত বাড়বে, তাহলে ত্বরণও বাড়বে। সেই কারণে আমরা এখানে এইভাবে দেখবো যেটি বৃদ্ধি পাচ্ছে এবং সেটি সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। সমানুপাতিক হারে বৃদ্ধি পেলে সরলরেখার সমীকরণ কেমন হয়? এটি মূলবিন্দুগামী সরলরেখা হয়, y = mx, এই টাইপের হয় সমীকরণটি। সুতরাং অতএব আমরা বলতে পারি এটি মূলবিন্দুগামী সরলরেখা হবে। কিন্তু বস্তুটাকে যদি আমরা সোজা উপরে নিক্ষেপ করি, সোজা উপরে নিক্ষেপ করলাম, ঊর্ধ্বে নিক্ষেপ করলাম, তাহলে লেখচিত্রটা কেমন হবে? উপরে যখন নিক্ষেপ করব আমরা সোজা এই পৃথিবীর পৃষ্ঠ থেকে, মনে করলাম বস্তুটাকে আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম। তো নিক্ষেপ করলে বস্তুটা উপরে উঠতে থাকবে, উঠতে উঠতে একে পর্যায়ে নির্দিষ্ট পর্যায়ে উঠে আবার এটা নামা শুরু করবে। যত উপরে উঠবে তার বেগের পরিমাণ কমতে থাকবে, কারণ বিপরীতমুখী অভিকর্ষজ বল ক্রিয়াশীল। বেগের মান কমতে কমতে এক পর্যায়ে গিয়ে স্থির হয়ে যাবে। এটা আবার নিচের দিকে পড়বে, আবার এটা অভিকর্ষজের বল প্রভাবে একেবারে ভূমিতে চলে আসবে। তাহলে এই যে আসলে আবার বেগের মানটা বাড়তে থাকবে। তাহলে লেখচিত্রটা কেমন হবে? লেখচিত্রটা এরকম হবে, এই শূন্য থেকে বেড়ে না, এটি কমতে থাকে। তাহলে শুরুতে যখন নিক্ষেপ করছো নিক্ষেপণ ব্যাগ তো আছে, জিরোতে না, তাহলে এইখানে মনে করলাম এই ব্যাগ থেকে নিক্ষেপ করলাম, তাহলে এটি নামতে নামতে এরকম কমে যাবে, এখান থেকে উপর উঠতে এখানে কম, ব্যাগের মান শূন্য হয়ে গেল, কারণ স্থির হয়ে যাবে, তো শেষ ব্যাগ কত হবে? শূন্য হবে। আবার এটি নিচের দিকে পড়া শুরু করবে, আবার ব্যাগের মান বাড়তে থাকবে, তখন লেখচিত্রটা আমরা এরকম পাবো। চিন্তা করে দেখো, এটা হচ্ছে উপরে নিক্ষিপ্ত বস্তুর জন্য, সোজা উপরের দিকে নিক্ষিপ্ত করতেছি, তাহলে তার ব্যাগ এক পর্যায়ে শূন্য হয়ে যাবে। একটা সময় গিয়ে শূন্য হলো ব্যাগের মানটা। ওয়াইকের দিকে তো ব্যাগ, ওয়াইকের দিকে কি দেখাচ্ছি আমরা? ব্যাগ ভি দেখাচ্ছি। এক্স অক্ষের দিকে কি দেখাচ্ছি? সময় টি দেখাচ্ছি আমরা। তাহলে এই শুরুতে ব্যাগ ছিল, তারপর আস্তে আস্তে কমছে, কমে আবার ব্যাগের মানটা বাড়তেছে যখন এটা আবার ভূমিতে পৌঁছাচ্ছে। তাহলে লেখচিত্রটা এখন এরকম হবে, বুঝা গেছে? এইভাবে আমরা লেখচিত্র দেখাতে পারি। এখন আসো, বস্তু যখন সর্বোচ্চ উচ্চতা উঠবে তখন তার বেগ, উপরে নিক্ষিপ্ত বস্তু, অভিকর্ষজ বলের প্রভাবে বস্তুর গতি নিয়ে আলোচনা করতেছি আমরা। একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে নিক্ষেপ করলাম, সর্বোচ্চ কত উপরে উঠবে কিংবা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে কত সময় লাগবে, এটি আবার যখন ভূমিতে ফিরে আসবে তখন কত বেগ প্রাপ্ত হবে, বুঝা গেছে? কিংবা উঠা এবং নামার জন্য আমার কত সময় লাগবে, এগুলো আমরা এখন আলোচনা করব উপরে নিক্ষিপ্ত বস্তু, সোজা উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। সোজা উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর যে সূত্রটা অ্যাপ্লাই করি আমরা, সেটি গতির যে সমীকরণ সেগুলো ব্যবহার করতে পারি। পরন্ত বস্তুর জন্য যে ত্বরণটা আমরা ব্যবহার করব সেই ত্বরণটা এখানেও ব্যবহার করতে পারি। যেমন পরন্ত বস্তুর জন্য আমরা অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য h=v0t + ½ of gt² ব্যবহার করি। পরন্ত বস্তু যখন হয় আদিবেগ থাকে না, তখন h=gt² হয়। আর ব্যাগের বেগ করতে v=v0 + at, এই সমীকরণটা আমরা অভিকর্ষ ত্বরণ জিটি লিখি, আর পরন্ত বস্তুর জন্য v=gt বসাবো। আমরা গতির সমীকরণ v²v0² + 2s লিখি, অতিক্রান্ত দূরত্ব। এখানে আমরা না লিখি, g লিখবো, আদিবেগ থাকবে না, আর s লিখবো। এগুলো আমরা পরন্ত বস্তুর জন্য উপর থেকে যখন পড়ে তখন এই সমীকরণগুলো ব্যবহার করতে পারি, গতির সমীকরণগুলো। এগুলো তাহলে কি h=½ gt², v=gt, v²=2gs, এগুলো আমরা ব্যবহার করতে সক্ষম। এখন একটি বস্তুকে যখন সোজা উপরে নিক্ষেপ করব তখন কিন্তু তার আদিবেগ থাকবে, আদিবেগের শূন্য হবে না। কিন্তু সেক্ষেত্রে ত্বরণ কি হবে? ত্বরণটা ঋণাত্মক হবে। তখন একটা নির্দিষ্ট সময়ে কত বেগ প্রাপ্ত হচ্ছে, সোজা উপরে এই বস্তুকে আমি সোজা উপরে নিক্ষেপ করছি, তাহলে অবশ্যই তার একটা আদিবেগ আছে। তাহলে আদিবেগ যদি থাকে, তার নির্দিষ্ট সময় পরে এখানে আসলো, মনে করলাম সেই সময় একটি বেগ প্রাপ্ত হলো, সেই সময় একটু উচ্চতা অতিক্রম করলো, তুমি গতির সমীকরণ ব্যবহার করবে না? হ্যাঁ, তাহলে তুমি শেষ বেগের সমীকরণ লিখবা v=v0 - gt। উচ্চতার সমীকরণ লিখবা v0t - ½ of gt²। v=u + at, এখানে আমরা ইউ না লিখি, v0 লিখি, এর জায়গায় আমরা এখানে ত্বরণ লিখবো, অভিকর্ষজ ত্বরণ
মাইনাস জিটি, কারণ মাইনাস কেন, এটা উপর দিকে উঠতেছে তখন ঋণাত্মক হচ্ছে, উপর থেকে যখন পরে তখন ধনাত্মক ছিল, কিন্তু এখন দেখো এই সমীকরণগুলো আমরা উপরে নিক্ষিপ্ত বস্তুর জন্য করব। তার নির্দিষ্ট সময় পরে প্রাপ্ত বেগ এবং নির্দিষ্ট সময় পরে কত উপর উঠবে এই দুটি সমীকরণ থেকে আমরা পেতে পারি। এখন সর্বোচ্চ উচ্চতা কত হবে, ম্যাক্সিমাম, এটা তো একটা উচ্চতা, এটা উঠতে 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 মনে করলাম এখানে উঠবে, এটি হচ্ছে আমার এইচ ম্যাক্স বলতে পারি, ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছাবে তখন তার শেষ বেগ শূন্য হবে। এখানে কিন্তু তার শেষ বেগ আছে, সেটি আমরা এখানে নির্ণয় করবো, উচ্চতা আছে। সর্বোচ্চ উচ্চতা যখন হবে তখন আমার বেগের মানটা শূন্য হবে, বেগের মান শূন্য হবে, শেষ বেগ কত হবে, শূন্য হবে। তাহলে আমার সর্বোচ্চ উচ্চতা পৌঁছতে কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতা মান কত হবে, সেগুলো বের করার জন্য আমরা এই গতির সমীকরণগুলো ব্যবহার করব। যেমন আমরা যদি বলি সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময়, সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময়, এটি আমরা এখন নির্ণয় করতে চাচ্ছি। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু হচ্ছে ভি নট মাইনাস জিটি, আর সোজা যখন করবে সর্বাধিক উচ্চতায় যখন পৌঁছাবে, সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে আমরা লিখতে পারবো, উচ্চতার ক্ষেত্রে আমার শেষ বেগ হচ্ছে 0 এবং সময়টিকে আমরা বলবো ক্যাপিটাল টি, টি ম্যাক্স লিখি, ম্যাক্সিমাম হাইট যখন পাওয়া যাচ্ছে টি ম্যাক্স দ্বারা প্রকাশ করব। সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে শেষ বেগ হবে 0 এবং সময়কে আমরা টি ম্যাক্স করবো। তাহলে সেই ক্ষেত্রে এই সমীকরণ থেকে আমরা পাবো 0 ইজ ইকুয়াল টু ভি নট মাইনাস জি টি ম্যাক্স। তাহলে আমি লিখতে পারবো টি ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট বাই জি, ভি নট ডিভাইড বাই জি। এটি হচ্ছে সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময়। একটা বস্তুকে যখন সোজা করে নিক্ষেপ করব তখন সর্বাধিক উচ্চতায় পৌঁছতে যেই সময় লাগবে সেটি তুমি পেয়ে যাবা ভি নট বাই জি। তাহলে যদি বলি আমি 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে নিক্ষেপ করলাম, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে এটা তো আবার নামবে, সর্বাধিক উচ্চতায় পৌঁছতে কত সময় লাগবে, 1 সেকেন্ড লাগবে, কারণ জি এর মান 9.8, ভি নট এর মান 9.8। যদি বলি 19.6 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম, সর্বাধিক উচ্চতায় পৌঁছতে কত সময় লাগবে, 2 সেকেন্ড লাগবে। এইভাবে আমরা যে কোনো ব্যাগে নিক্ষেপ করলে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে কত সময় লাগবে সেটি নির্ণয় করতে পারবো। এখন আসো আমরা সর্বাধিক উচ্চতা বের করব। সর্বাধিক উচ্চতার মান কত হবে, কারণ একটি নির্দিষ্ট উচ্চতায় উঠে তারপর এটি থেমে যাবে না। তাহলে এই নির্দিষ্ট উচ্চতায় যেটা উঠবে সেটাকে আমরা এইচ না বলে এটা এইচ ম্যাক্স করবো। সেই সময় আমার বি এর মানটা, ভি নট শেষ বেগের মানটা 0 হবে। তাহলে আমরা সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে উচ্চতা যখন নির্ণয় করব তখন আমরা এই সমীকরণ লিখব, উচ্চতা হচ্ছে সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে শেষ বেগ 0 এবং এইচটা হচ্ছে এইচ ম্যাক্স, এটি আমরা প্রয়োগ করি। তাহলে উচ্চতার যে সমীকরণ, সেই সমীকরণ হচ্ছে ভি নট টি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার, হাফ অফ জিটি স্কয়ার, এই সমীকরণটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমার টাইম ব্যবহার করতে হবে, টাইমটা জানতে হবে, সর্বাধিক উচ্চতায় যে টাইমটা সেটি এখানে বসাতে হবে। তাহলে আমরা আরেকটা সহজ সমীকরণ আমাদের আছে না, এস এর সাথে অতিক্রান্ত দূরত্বের সাথে শেষ বেগের সম্পর্ক, বি স্কয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার মাইনাস 2 জিএস, বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 এএস। এই সমীকরণটাকে আমরা লিখতে পারি, এর জায়গায় লিখবো মাইনাস জি, এস এর জায়গায় এইচ লিখতে পারি। এটি প্রয়োগ করলে আমাদের জন্য একটু সহজ হবে। তাহলে আমরা উপরে এই সমীকরণটা প্রয়োগ না করি, যে কোনো সময়ের জন্য করতে পারি, কিন্তু উচ্চতার সাথে ব্যাগের সাথে সম্পর্কটা যদি ব্যবহার করতে চাই এই ক্ষেত্রে সেটি ব্যবহার করা সুবিধাজনক, সেই কারণে আমরা এই সমীকরণটা ব্যবহার করবো। তাহলে এখানে এইচ এর জায়গায় কি লিখবো, এইচ ম্যাক্স, আর শেষ ব্যাগ লিখবো 0। তাহলে 0 ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার মাইনাস 2 জিএইচ ম্যাক্স। তাহলে এইচ ম্যাক্স সমান কত পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 2 জিএইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট স্কয়ার, বা এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ ম্যাক্স সমান হচ্ছে ভি নট স্কয়ার বাই 2g। তাহলে সর্বাধিক উচ্চতা কত হবে সেটি তুমি এখন জেনে গেলাম, বুঝা গেছে। যদি বলা হয় 9.6 মিটার পার 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে সেটি কত উপর উঠবে, 4.9 মিটার উঠবে। কেন, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, নিচে 9.8, একটা 9.8 থাকলো, 2 দ্বারা ভাগ করলে
4.9 মিটার উঠবে। তাহলে কত বেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত গুণ উঠবে সেটি তুমি জানতে পারবে একটা বস্তুকে, নিক্ষিপ্ত বস্তুর জন্য। সেই সমীকরণ থেকে h max = v0²/2g এই সমীকরণ থেকে। ঠিক আছে, এখন আসো উত্থান এবং পতনের জন্য সময়। বস্তুটা কিন্তু নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পরে সেটি উপরে উঠলো, এটা আবার নিচে নামবে। সোজা নিক্ষেপ করলে এটি আবার ভূমিতে ফিরে আসবে। সোজা উপরে উঠলো, আবার তুমি একটা কয়েন উপরে ক্লিক করলো, উপরে উঠলো, এটা আবার হাতে চলে আসবে, নিক্ষেপণ বিন্দুতে আবার চলে আসবে। এই নিক্ষেপণ বিন্দু থেকে সর্বাধিক উচ্চতায় পৌঁছে আবার নিক্ষেপণ বিন্দুতে আসতে যে সময়, এই সময়কে বলা হয় বিচরণ কাল। তাহলে বিচরণ কাল কি? বিচরণ কাল হচ্ছে নিক্ষেপণ তল থেকে কোনো বস্তুকে নিক্ষেপণ করলে সেটি সর্বাধিক উচ্চতায় পৌঁছে আবার নিক্ষেপণ তলে ফিরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় বিচরণ কাল। এটাকে উড্ডয়ন কালও বলা হয়। কতক্ষণ পর্যন্ত এটি আকাশে উঠছিল, উড্ডয়ন কাল। বা বলা হয় উত্থান ও পতনের সময়। তাহলে বস্তুটা সোজা উপরে উঠলো, আবার নিচে নামলো। তাহলে এই ক্ষেত্রে উচ্চতা কত, অতিক্রান্ত দূরত্ব কত? 2h না 0। কারণ আদি এবং শেষ অবস্থান থেকে আমরা দূরত্ব পরিমাপ করি, সরণ পরিমাপ করে থাকি। আদি বিন্দু এবং শেষ বিন্দু থেকে সরণ পরিমাপ করি। তাহলে আমরা সরণের সমীকরণ যখন করব, তাহলে আমার যখন টাইমটা টোটাল টাইম হবে উত্থান এবং পতনের জন্য যে সময় বা বিচরণ কাল, সেটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি। তখন আমার সরণটা হচ্ছে 0। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব বা সরণের সমীকরণ h = v0t + ½ gt², এখানে প্লাস না, এটা মাইনাস হবে নাকি? সোজা উপরে নিক্ষেপ করতেছি, সে কারণে এটা মাইনাস হবে। কারণ আমার নিক্ষেপণ বলটা উপরে প্রয়োগ করতেছি, ব্যাগের উপর দিকে, কিন্তু অভিকর্ষজ বলটা নিচের দিকে, যে বলের কারণে বস্তুটি আবার ভূমিতে ফিরে আসতেছে। তাহলে অভিকর্ষ ত্বরণটাও কোন দিকে? গতির বিপরীতে, সেই কারণে সেটি ঋণাত্মক হচ্ছে। তাহলে আমরা এই সত্যটা বসিয়ে দেব। কোন সত্যটা? উত্থান এবং পতনের জন্য, অর্থাৎ বস্তু ভূমি থেকে নিক্ষেপ করলাম, আবার ভূমিতে ফিরে আসলো, সেই তলে ফিরে আসলো। তাহলে সরণের মান হচ্ছে 0। আর সময়টাকে টি না বলে বিচরণ কাল, টোটাল সময় ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি। তাহলে আমি এখানে এই সত্যটা বসাই দেব। 0 = v0t - ½ gt² বা ½ gt² হচ্ছে v0t। v0t, তাহলে এখান থেকে পাবা ½ gt হচ্ছে v0। দ্যাট মিন্স এখান থেকে তুমি পেতে পারো t সমান হচ্ছে 2v0/g। তাহলে বিচরণ কাল কি? উত্থান ও পতনের সময়টা হচ্ছে বিচরণ কাল, সেটা হচ্ছে 2v0/g। তাহলে উদাহরণ হিসেবে বলতে পারো 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম, তাহলে সেটি কতক্ষণ পর আবার ভূমিতে ফিরে আসবে? 2 সেকেন্ড পর ভূমিতে ফিরে আসবে। কতক্ষণ উপরে লাগবে উঠতে? 1 সেকেন্ড লাগবে আমাদের গণনা অনুযায়ী, প্রথম আমরা বলছিলাম। তাহলে নামতে কত সময় লাগবে? 1 সেকেন্ড। তাহলে উঠতে যা সময় লাগবে, নামতেও তার সময় লাগবে। বুঝা গেছে? এইভাবে আমরা বিচরণ কাল হিসাব করতে পারি। এবার দেখো উঠতে যা নামলে সময় লাগবে, নামতেও তার সময় লাগবে কিনা সেটি আমরা একটু দেখাতে পারি। যেমন উঠা আবার নামলো, এই সময়টা হচ্ছে ক্যাপিটাল টি। সর্বোচ্চ উচ্চতায় উঠা সময়টা হচ্ছে টি ম্যাক্স। তাহলে আমরা বলতে পারি নামার সময় হচ্ছে টি। উঠার জন্য টি ম্যাক্স, নামার জন্য টি। ঠিক আছে? বা ওঠার জন্য t1, নামার জন্য t2। ওঠার জন্য যে সময়টা সেটা হচ্ছে v0/g, আর নামার জন্য সময়টা t2। ওঠা এবং নামার জন্য সময়টা হচ্ছে 2v0/g। কোথা থেকে বললাম? এতক্ষণ যে আলোচনা করলাম, যেগুলো বের করলাম সেখান থেকে। এই ওঠার জন্য সময়টাকে আমরা সর্বাধিক উচ্চতার সময়টাকে v0/g দ্বারা প্রকাশ করি, সেটাকে আমি t1 লিখলাম, তাহলে এটা লিখতে পারি। তাহলে t2 সমান কত হচ্ছে? t2 সমান হচ্ছে 2v0/g মাইনাস v0/g। তার মানে এখন তুমি পাবা v0/g, অর্থাৎ উঠতে যা সময় লাগলো, নামতেও তার সময় লাগলো। গাণিতিকভাবে যেটা বললাম, এখন তোমাদেরকে সেটি এখানে সমীকরণ হিসাবে দেখালাম যে উঠার জন্য এবং নামার সময় একই লাগবে। এখন নামবে যখন, তখন তুমি যে নিক্ষেপ করলা v0 বেগে, নামবে যখন ভূমিতে যখন আসবে, তুমি কয়েন উপরে নিক্ষেপ করলা নির্দিষ্ট বেগে, আবার তোমার হাতে আসবে একই বেগে। অর্থাৎ উঠার জন্য যে সময়, ভূমিতে স্পর্শ করার সময় একই বেগ প্রাপ্ত হবে, সেটিও আমরা দেখাতে পারি। অর্থাৎ ভূমি স্পর্শ করার মুহূর্তে তার বেগ কত হবে? বস্তুটা যখন উপর থেকে পড়তেছে, এই উপর থেকে পড়তেছে, এখানে কিন্তু 0 বেগ ছিল, আদি বেগ তাহলে 0, এখানে এসে একটি বেগ প্রাপ্ত হচ্ছে, আর সময়টা হচ্ছে t2, সেটা হচ্ছে v0/g। এগুলো আমরা কিন্তু জেনে গেছি। তাহলে এখানে কত বেগ এসে পড়বে, ভূমি স্পর্শ করবে?
ভূমি স্পর্শ করার জন্য সময়টা আমরা লিখবো v = v নট প্লাস gt। এটা নিচে থেকে নামতেছে, উপর থেকে নিচের দিকে নামতেছে, তাহলে v নট প্লাস জি টি, আর টিটা হচ্ছে এখানে t2। তাহলে তুমি এখানে কি পারবা v নট প্লাস জি ইন্টু t2 কত, t2 হচ্ছে v নট বাই জি। আর আদিবেগটা কত, আদিবেগটা কি আছে, আদিবেগ নাই, এটা কত 0, তাহলে কত হচ্ছে v নট হচ্ছে। তার মানে এই শেষ বেগটা হচ্ছে v নট, অর্থাৎ যে বেগে তুমি নিক্ষেপ করছিলা, সেটি আবার একই বেগে ফিরে আসছে। তাহলে আমরা বলতে পারি কয়েকটা বিষয় আমরা বের করে নিলাম। অভিকর্ষজ বলের প্রভাবে বস্তুর গতি। প্রথমে আমরা পরন্ত বস্তু নিয়ে আলোচনা করছি, পরন্ত বস্তুর গতির সমীকরণগুলো আলোচনা করছি। তারপরে আমরা একটা বস্তুকে সোজা উপরে নিক্ষেপ করলাম, সেই নিক্ষিপ্ত বস্তুর গতি নিয়ে আলোচনা করলাম। নির্দিষ্ট সময় পরে কত বেগ প্রাপ্ত হবে, কত উচ্চতা যাবে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় কত হবে, উত্থান এবং পতনের সময় কত, নিক্ষেপণের পর আবার ভূমিতে ফিরে আসতে কত বেগ প্রাপ্ত হবে। এইগুলো আমরা আজকে আলোচনা করলাম। পরন্ত বস্তুর জন্য গতির জন্য আলোচনা করলাম। আমরা এই নিক্ষিপ্ত বস্তুকে বিভিন্নভাবে নিক্ষিপ্ত করতে পারি। একটা বস্তুকে তুমি সোজা কি উপরে নিক্ষিপ্ত করতে পারো না, আরো বিভিন্নভাবে করতে পারো। বস্তুকে এইভাবে তির্যকভাবে নিক্ষিপ্ত করতে পারো, বস্তুকে এরকম নিক্ষিপ্ত করতে পারো। এইভাবে যখন নিক্ষেপ করবা, তখন এইভাবে যখন নিক্ষেপ করবা বস্তু একটা এইভাবে যাবে, এভাবে যখন করবা এইভাবে হবে, কারণ অভিকর্ষজ বলের প্রভাবেই তার গতি হবে। এই গতির বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আলোচনা করলাম আমরা সোজা উপরে নিক্ষিপ্ত বস্তুর গতি। সোজা যখন বস্তুকে নিক্ষেপ করা হয় তখন অভিকর্ষজ বল তার উপর একটি প্রভাব ফেলে, তির্যকভাবে করলেও প্রভাব ফেলে, অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত করলেও অভিকর্ষজ বলের প্রভাব আছে। সেগুলোকে আমরা আলোচনা করব। কোন বস্তুকে যখন অভিকর্ষজ বল অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হয় কিংবা অনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়, তখন ওই নিক্ষিপ্ত বস্তুকে আমরা বলি প্রাস বলে থাকি। তখন সেগুলিকে আমরা কি প্রজেক্টাইল বা প্রাস বলি। এই প্রাসের গতি নিয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটি তোমরা নিশ্চয় বুঝতে পারলা। আজকের ক্লাস আমাদের শুরুতে ছিল গ্যালিলির সূত্র, পরন্ত বস্তুর সূত্রগুলো আলোচনা করছি আমরা। তারপরে আমরা তার গতি সমীকরণগুলো আলোচনা করছি। এরপর সোজা উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তার সর্বাধিক উচ্চতা পৌঁছার সময়, তারপর হচ্ছে কি বিচরণকাল, তারপর আমরা বের করলাম ভূমিতে ফিরে আসার সময় কত বেগ প্রাপ্ত হয়, মানে একই বেগ প্রাপ্ত হয়। তাহলে উত্থানের জন্য যা সময়, পতনের জন্য তার সময়, উঠার জন্য যে বেগ নিক্ষেপ করবা, ভূমিতে ফিরে আসবে একই বেগে। এই বিষয়গুলো কিন্তু আমাদের পরবর্তীতে উচ্চতর দক্ষতার যে সমস্ত অঙ্কগুলো আমরা করব, সেখানে এটি খুব গুরুত্বপূর্ণ হিসাবে দাঁড়ায়। আশা করি ক্লাসটা তোমরা ঠিক মতেই অনুধাবন করতে পারবে এই ক্লাসের গুরুত্ব। তো অনেকক্ষণ সঙ্গে ছিলাম, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।